রেমালে দাপটের পরে তার ঠিক কি ক্ষতি, তার ঠিক কি রূপ, জেলার বিভিন্ন জায়গার ছবি যেমন তুলে ধরছি, পাশাপাশি শহর কলকাতাও কার্যত জলমগ্ন, গাছ পড়ে বিপর্যস্ত, বিভিন্ন জায়গা বিদ্যুতের তার ছিঁড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে একাধিক জায়গা। শহর কলকাতা যদি ভালো করে বলতে যাই ৮০% প্রায় জলের তলায় এবং খুব দ্রুত যে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হবে না তেমনটাও আশার বাণী শোনাচ্ছে না পুরসভা। কারণ লক গেট দুপুর ২টোর পর বন্ধ করে দেওয়া হয়েছে, আবার রাত 10:30 নাগাদ লক গেট খুলে দেওয়া হবে। ফলে যে জল যন্ত্রণার একটা ছবি দিনভর শহরবাসী দেখেছে সেটা থেকে এখনই তাদের কোনো নিস্তার নেই। তবে এই মুহূর্তে জেলার 6টা ছবি, 6টা ভিন্ন ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং গাছ উপড়ে পড়ে যে দুর্যোগ বা দুর্ভোগ সেটা যেমন আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে এবং জলমগ্ন একাধিক জায়গা সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে একটু শহর কলকাতার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ আহা স্ট্রিট সেটাও কিন্তু এই মুহূর্তে জলের তলায়। প্রতিনিধি সঞ্জু সুর সেখান থেকে সরাসরি রয়েছে, কি ছবি ধরা পড়ছে সঞ্জুর মাধ্যমে জানবো। সঞ্জু। হ্যাঁ দেখো, আমি এই মুহূর্তে রয়েছি বিধানসরণী এলাকাতে। আমার পার্সন সুদীপকে বলবো দেখাতে। বিধানসরণী এলাকাতে দেখো পুরো জলের তলায় রয়েছে, কিন্তু কলকাতা পুরসভা, তুমি যেটা একটু আগেই বললে যে দুপুর ২টোর পর থেকে যেহেতু লক গেট বন্ধ করে দেওয়া হয়েছে ফলে জল নামতে সময় লাগবে, কিন্তু কলকাতা পুরসভার কর্মীরা রাস্তায় রয়েছেন। আমি দেখতে পাচ্ছি এখানে দেখো একটা ম্যানহোল রয়েছে, সেই ম্যানহোলটাকে খুলে ফেলা হয়েছে যাতে এখান থেকে জলটা নেমে যায় এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই যে গাড়িগুলোকে তুমি দেখছো, এই গাড়িগুলোকে এখান থেকে এই ম্যানহোল থেকে জল সাকশন করছে, অর্থাৎ জল এখান দিয়ে তুলছে। তোলার পরে যেহেতু লকডাউন বন্ধ করা হয়েছে ফলে জলটা আটকে থাকবে, সেই কারণেই কিন্তু এই গাড়িগুলোকে নিয়ে আসা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। এই গাড়ি এরকম ভাবে জল তুলছে, তোলার পরে এই যে গাড়িটা রয়েছে এই গাড়ি এরকম গাড়িতে করে জল তুলে নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে গিয়ে বাগবাজার খালে ফেলে দেওয়া হচ্ছে বা রাজাবাজার খালে ফেলে দেওয়া হচ্ছে। এবং পুরো রাস্তাটাতে এইখানে যতগুলো ম্যানহোল রয়েছে প্রত্যেকটা ম্যানহোল কিন্তু আপাতত খুলে দিয়ে এভাবে বাঁশ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ যদি কোনো গাড়ি এই রাস্তা দিয়ে আসতে যায় তাহলে যাতে তারা বুঝতে পারে। এবং তুমি দেখো ম্যানহোলে কিভাবে জল নামছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে ঘন্টাখানেক আগেও এখানে প্রায় হাঁটু সমান জল ছিল, কিন্তু এখন জল অনেকটা নেমে আসছে। এই যে আর্মা স্ট্রিট, নর্মালি কলকাতার যেসব জায়গাগুলো জলে ডুবে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই আর্মা স্ট্রিট। সেই এলাকায় এখন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, কিন্তু হ্যাঁ অবশ্যই জল তো এখানে জমেই রয়েছে। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, যদি সামনের দিকটা দেখানো যায়, ঠিক কলেজ স্ট্রিট থেকে যে রাস্তাটা এগিয়ে আসছে বই মার্কেট যেটা রয়েছে বইমেলা, তার পাশ থেকে সেই এই সামনের রাস্তাটা কিন্তু একেবারে পুরো এখনো পর্যন্ত জল জমে রয়েছে। এবং যেহেতু বৃষ্টি পুরোপুরি থেমে গেছে এটা বলা যাবে না, এখনো বৃষ্টি চলছে এবং সেটা চলবেও আগামী আরো বেশ কয়েক ঘন্টা। ফলে এই জল নামতে নামতে কতটা সময় নেবে সেটা কিন্তু যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি কলকাতা পুরসভা অবশ্যই বলতে হবে। তার কারণ একদিকে তো জোয়ার রয়েছে, জোয়ারের থাকার কারণে লকগেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কলকাতা পুরসভা। যেটা পুরসভার বক্তব্য যে লকগেট যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু উল্টো দিক থেকে অর্থাৎ গঙ্গার যে জল সেই জলটা কিন্তু আবার এদিকে শহর কলকাতার মধ্যে ঢুকে যাবে। আমি তোমাকে একটা ছোট্ট তথ্য দিই, সেটা হচ্ছে যে গতকাল বেলা 1টা থেকে দুপুরবেলা 1টা থেকে আজকে দুপুর 1টা পর্যন্ত শহর কলকাতা পৌরসভা এলাকায় সেখানে মোট কতটা বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে এই গত 24 ঘন্টায় প্রায় 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে শহর কলকাতার মধ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি যদি এলাকা কোন জায়গায় সেটা যদি দেখা যায় তাহলে বালিগঞ্জ, বেহালা ইত্যাদি অঞ্চলে অনেক বেশি বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে বৃষ্টি হয়েছে 264 মিলি, বেহালাতে বৃষ্টি হয়েছে 204 মিলি। এছাড়া সিপিটি ক্যানেল এলাকা যেটা রয়েছে সেখানে বৃষ্টি হয়েছে 206 মিলিমিটার। ঝিঞ্জিরা বাজার এলাকা সেখানে বৃষ্টি হয়েছে 195 মিলিমিটার। ঠনটনিয়া এলাকা অর্থাৎ এই যে আমি যে অঞ্চলে রয়েছি এই এলাকাতে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 153 মিলিমিটার। কালীঘাট অঞ্চলে বৃষ্টি হয়েছে 165.7 মিলিমিটার। চিংড়িঘাটা এলাকায় বৃষ্টি হয়েছে 128 মিলিমিটার এবং কামারবাজার এলাকাতে বৃষ্টি হয়েছে 122.4 মিলিমিটার। অর্থাৎ গত 24 ঘন্টায় যদি আমি তোমাকে বলে রাখি গতকাল দুপুর 1টার সময়তেও কিন্তু তেমন বৃষ্টি ছিল না, যদিও বিকালের পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে এবং সেই হিসাবেই দেখা যাচ্ছে যে আজকে বেলা 1টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টি হয়েছে এই অঞ্চল শুধু কলকাতা পুরসভা এলাকাতে।
জেলার অবস্থা তো অবশ্যই খুব খারাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত খবরাখবর করছেন, যেহেতু লোকসভা নির্বাচন চলছে, সেই আবহে তিনি বাড়িতে রয়েছেন এবং সেখান থেকে আজকে তার দুখানা কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সেটাও এই উত্তর কলকাতা এলাকা জুড়ে তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও গতকাল থেকে তিনি রাজ্য প্রশাসনের আধিকারিক মুখ্য সচিবের কাছ থেকে তিনি খবর নিচ্ছিলেন। আজকেও বেশ কয়েকবার তিনি খবর নিয়েছেন কোথায় কত জল জমেছে, রাজ্যের বিভিন্ন এলাকাতে কি অবস্থা হয়েছে না হয়েছে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট করে তিনি জানিয়েছেন যে 4 জন এখনো পর্যন্ত মারা গিয়েছে তাদের নিকটাত্মীয়কে রাজ্য সরকারের যে নিয়ম আছে সেই নিয়মের অধীনেই তাদেরকে সাহায্য করা হবে, আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির মধ্যে যেমন গাছ পড়ে যাওয়া আছে, যেমন আমি আরেকবার একটু দেখাবো, দেখো এইভাবে খুঁচিয়ে জলটা যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু খোঁচানো হচ্ছে, যে ম্যানুয়ালটা রয়েছে সেই ম্যানুয়ালের ঢাকনা তুলে সেটা কিন্তু করা হচ্ছে যাতে জল তাড়াতাড়ি করে নেমে যায়। এবং এরা সকলেই কিন্তু ডিএসএ ম্যানেজমেন্টের, কলকাতা পুরসভা ডিএসএ ম্যানেজমেন্টের কর্মী, তারা এইভাবে চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার জমে থাকা জল যাতে নেমে যায় সেইটা সরিয়ে ফেলতে। এবং এটা সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে। আমি একটু আগে কথা বলছিলাম যারা এই কাজে নিযুক্ত আছেন, যিনি ইঞ্জিনিয়ার যিনি আছেন, তিনি বলছিলেন যে সকাল থেকে তিনি সকাল 6টার সময় তিনি এসছেন, এখনো পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন। এখানে 3 থেকে 4টি গাড়ি পুরো এই রাস্তাটাতে রয়েছে, যে গাছগুলো দেখো এইভাবে ফুল ফেলে রাখা হয়েছিল। সেই ফুলটাকে যদি ম্যানুয়ালের ভেতর দিয়ে ভিতরে চলে যেত তাহলে কিন্তু সেটা আবার কোথাও না কোথাও গিয়ে আটকে যেত, যার ফলে জল যে জমে যাওয়ার প্রবণতা সেটা বেড়ে যায়। এই কারণে এটা সাধারণ মানুষদেরও বোঝা উচিত। আমরা নগরবাসী আমরা হয়তো অতটা বেশি খেয়াল করি না, এটা খেয়াল করা উচিত, কারণ জল জমে গেলে আমাদেরই সমস্যা। সবসময় পুরসভা এসে কাজ করবে, পুরসভা সবকিছু করবে, দেখো প্লাস্টিক গুলো যেভাবে আটকে রয়েছে এইভাবেই কিন্তু জলগুলো জমে থাকে। প্লাস্টিক সহজে যে কোনো নালীর মুখে বা এই ধরনের ম্যানুয়ালের মুখে গেলে সেটা আটকে যায় এবং তার ফলে কিন্তু জলটা আরো জমতে থাকে। এই বিষয়গুলো শহরবাসীরও একটু খেয়াল রাখা উচিত, কারণ সবসময় পুরসভা এগিয়ে আসবে, পুরসভা এগিয়ে এসে কাজ করবে এবং তারপরে জল জমে গেলে পুরসভাকে দোষারোপ করা হবে, এটা ঠিক না। একটা তো বিষয় অবশ্যই মানতে হবে যে পরিমাণ বৃষ্টি ঝড় হয়েছে তাতে এইভাবে জল জমাটা স্বাভাবিক। কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা চেষ্টা করছেন। দেখো সামনে আবার কিছু ফুল পড়ে রয়েছে রাস্তার উপরে, এইগুলোই যখনই ম্যানহোলের বা গাটারের কাছে চলে আসছে সেখানে আটকে গেলে কিন্তু জল আরো জমে যায়। সামনে আরো একটি ম্যানহোল খোলা রয়েছে, আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাবো। দেখো এই যে রাস্তাটা, এটা চিরাচরিত ভাবে একদম অনেক আগে থেকেই প্রায় প্রতি বছর নিয়ম করে সাধারণ বৃষ্টিতেই জল জমে যায়। ফলে এখন যে ঘূর্ণিঝড়ের ফলে যে বৃষ্টিটা হয়েছে গত 24 ঘন্টা, এত বেশি পরিমাণে বৃষ্টি, 150 মিলিমিটারেরও বেশি বৃষ্টি শুধু শহর কলকাতা এলাকাতে হওয়া, সেটা অস্বাভাবিক অবশ্যই। এবং স্বাভাবিকভাবেই জল জমাটাও এড়ানো সম্ভব নয়। আমি কলকাতা পুরসভার একজন কর্মী তিনি রয়েছেন, আমি চেষ্টা করবো যদি তার সঙ্গে কথা বলা যায় যে জল কখন নামবে বা এই বিষয়ে তাদের কোনো ধারণা আছে কিনা, কারণ বৃষ্টি কিন্তু এখনো হয়ে চলেছে। এই বৃষ্টি কতক্ষণে থামবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি একবার কথা বলবো। আচ্ছা দাদা, এই যে জল আপনারা যে ম্যানহোলের ঢাকনাগুলো সরিয়ে দিচ্ছেন, এতে কতটা তাড়াতাড়ি জল নামতে পারে? এই উপর থেকে না হলে তাহলে রাত্রি 12টা এরকম 12টা বেজে যাবে জল নামতে। হ্যাঁ, আপনার লক গেট গুলো তো বন্ধ করা রয়েছে, ফলে সেই কারণে কি জল নামতে একটু সমস্যা হচ্ছে? না এখন তো গেটগুলো তো খোলা আছে। না, দুপুর 2টার সময় বন্ধ করা হয়েছে, আবার রাত্রি 10টার পরে খোলা হবে। হ্যাঁ, হয়তো এখন মানে গেটটা খুললে তাহলে একটু তাড়াতাড়ি জলটা নামে। আপনারা এখানে কতজন কাজ করছেন? এখন আমরা অনেক রাস্তাতে আছে, মুক্তারাম আছে, আমার এই কেশবচন্দ্র আছে, ফায়ার ব্রিগেড আছে। এই যে গাড়িগুলো নিয়ে এসছেন, এই গাড়িগুলো মূলত কি কাজ করছে? গাড়িগুলো তো এই তো জল তো ট্রেন তো ফেলে দিচ্ছে। আচ্ছা, এই যে গাড়িগুলো দেখালাম একটু আগে তোমাকে, সেই গাড়িগুলো মূলত জল সাকশন করছে। জল সাকশন করে ট্যাঙ্কে ভরে সেই জল এখান থেকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী যে খাল আছে সেই খালে কিন্তু ফেলা হচ্ছে। দেখো গাড়িটা বেরিয়ে গেল, জল সাকশন করা হয়ে গিয়েছে, ও জলটা নিয়ে আবার বেরিয়ে গেল, আবার আসবে। যেটা একটু আগে আরেকজন আধিকারিক বলছিলেন যে সকাল 6টা থেকে তিনি এই এলাকাতে রয়েছেন, বারবার করে প্রায় 12 বার হয়ে গেছে তারা একটা ট্রিপ দিয়েছেন। এখনো কতক্ষণ চলবে, কারণ তার ডিউটি এক্সটেনশন করা হয়েছে। তার বক্তব্য যে কর্পোরেশনের থেকে তার কাছে নির্দেশ এসছে, এখনো তাকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না জল এখান থেকে সম্পূর্ণভাবে নেমে যায়। এবং বৃষ্টি কিন্তু হয়ে চলেছে, টিপটিপ করে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির পরিমাণ যা আবহাওয়া দপ্তরের যে বক্তব্য, তাতে বৃষ্টির পরিমাণ হয়তো আর একটুখানি বাড়তে পারে। ফলে জল এই জমার যে
দুটোটি সেটা কিন্তু থাকবে। রাত 11টার পরে যখন লকগেট খুলে দেওয়া হবে, সেই লকগেট খুলে দিলে সঞ্জু আরো একবার একটু ছবিটা দেখতে চাইছি যে ম্যানহোলের ঢাকনাগুলো খুলে দেওয়া হয়েছে এবং বিপদ এড়ানোর জন্য সেখানে যে একটা সংকেত দেওয়া হয়েছে, ছবিটা যদি আরো একবার একটু স্পষ্ট করা যায়। হ্যাঁ দেখো, আমি আরেকবার দেখাচ্ছি। ম্যানহোলটা দেখলে তুমি বুঝতে পারবে এটা ম্যানহোলের ঢাকনাটা ঠিক এখানে আমি দেখাবো। ম্যানহোলের ঢাকনাটা কিন্তু খুলে দেওয়া হয়েছে, সেটা এখানে রয়েছে। দুটো বাঁশ এখানে লাগিয়ে রাখা হয়েছে যাতে করে যে এখানে এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যাতায়াত করছে তারা যেন বুঝতে পারে যে এখানে একটা ম্যানহোল খোলা রয়েছে। আর জলটা যেভাবে ঢুকছে তুমি দেখলে বুঝতে পারবে খুব দ্রুত জলটা নামছে এই জায়গা থেকে। এখানে যে কটা ম্যানহোল আছে সে প্রত্যেকটা ম্যানহোলই এইভাবে খুলে দিয়ে জল নামানোর চেষ্টা চলছে। তার পাশাপাশি সাকশন যে ভ্যান, সেই সাকশন ভ্যান এখানে নিয়ে আসা হয়েছে পৌরসভার পক্ষ থেকে, এবং সেই ভ্যানের করে এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী খালে নিয়ে গিয়ে ফেলা হচ্ছে। যদিও খাল থেকে আবার জল বেশ কিছু ক্ষেত্রে কিন্তু রিটার্ন করছে, খাল থেকে আবার জল বেশ কিছু কিন্তু রিটার্ন করছে। রাস্তায় কলকাতা পুলিশের গাড়ি রয়েছে, প্রচুর তারা টহল দিচ্ছেন। কর্পোরেশনের মানুষজন রয়েছেন, তারাও কিন্তু রাস্তায় রয়েছেন। এবং একটা অস্বাভাবিক বৃষ্টি, তার ফলে এই ধরনের একটা ঘটনা জল জমা। তবে আমি আবার বলবো যে উত্তর কলকাতার এই যে অঞ্চল আমি যেখানে রয়েছি এই মুহূর্তে, ঠনঠনিয়া, কালীবাড়ি অঞ্চল, রানা স্ট্রিট অঞ্চল, বিধানসভা অঞ্চল, এখানে কিন্তু স্বভাবগতভাবেই অল্প বৃষ্টিতে জল জমে যায়। ফলে এটা এখানকার মানুষ যারা রয়েছেন তাদের কাছে একটা পরিচিত দৃশ্য, পরিচিত ঘটনা। এটা কলকাতার যে ভূপ্রাকৃতিগত অবস্থান, সেই অবস্থানের কারণেই কিন্তু এই ধরনের জল এখানে জমে। এটা থেকে রক্ষা পাওয়ার উপায় এক তো অবশ্যই মানতে হবে সাধারণ মানুষের, তারা যেভাবে প্লাস্টিক বা নোংরা আবর্জনা রাস্তার উপর ফেলে রাখেন, সেটা থেকে যতক্ষণ না তারা শিক্ষা নেবেন, এই ধরনের অল্প বৃষ্টিতে আরো বেশি করে সেটা ছবিতে কার্যত স্পষ্ট, এবং তুমি আরো ভালোভাবে স্পষ্ট করলে। এবং উত্তর কলকাতাতে অল্প বৃষ্টিতে যে জল যন্ত্রণার শিকার হতে হয় উত্তর কলকাতাবাসীকে, কোথাও গিয়ে পরোক্ষভাবে হয়তো তার জন্য সেখানকার বাসিন্দারাও দায়ী। অনেক ধন্যবাদ সঞ্জু, এত সুন্দরভাবে বিধান সরণি সংলগ্ন এলাকা অর্থাৎ উত্তর কলকাতার ছবি সামনে তুলে ধরার জন্য।